এসএসকেএম নাবালিকার যৌন নিগ্রহ, হাসপাতালে রাজ্য শিশু সুরক্ষা কমিশন কর্তৃপক্ষের সঙ্গে কথা। প্রতিনিধি দলের কি আপডেট পাওয়া যাচ্ছে? হাসপাতালে যৌন নিগ্রহে ইতিমধ্যে জালে অমিত মল্লিক, কিন্তু এখনো পর্যন্ত কি আপডেট সে বিষয়ে আরো ডিটেল জানাতে পারবে সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, এসএসকেএম নাবালিকার যৌন নিগ্রহ এবং হাসপাতালে রাজ্য শিশু সুরক্ষা কমিশন। এসএসকেএম হাসপাতালে শিশুর উপর যৌন নির্যাতন এবং তার সেই ঘটনায় ইতিমধ্যে একজন গ্রেফতার হলেও একটা প্রশ্ন বারবার সামনে আসছে, সরকারি হাসপাতালে কিভাবে নিরাপত্তা এইভাবে প্রশ্নচিহ্নের মুখে পড়ছে। আর সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে আজ এসএসকেএম হাসপাতালে উপস্থিত হন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান তুলিকা দাস সহ আর যারা প্রতিনিধি দল, দুজনের প্রতিনিধি দল তারা এসে উপস্থিত হন। তারা এমএসবিডি অর্থাৎ সুপারের সঙ্গে কথা বলেন এবং নিরাপত্তার দায়িত্বে তারা রয়েছে মূলত এসএসকেএম হাসপাতালে। যেহেতু এই ঘটনার সঙ্গে যার একেবারে প্রত্যক্ষভাবে যোগ রয়েছে, যিনি মূল অভিযুক্ত, তিনি এই গার্ডের পোশাকেই পরে বিএনপির সঙ্গে এই ধরনের নিকৃষ্ট ঘটনা ঘটানোর সাহস পেয়েছিলেন। সুতরাং সেই যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সেই নিরাপত্তা কিভাবে চলে, কাদের দ্বারা নিরাপত্তা রক্ষীদের বন্টন হয়, দায়িত্ব বন্টন হয়, সেই দায়িত্বই বা কাদের উপর পুরোটার দায়িত্ব থাকে, সেই গোটা বিষয়টি খতিয়ে দেখেন তুলিকা দাস এবং কথা বলেন তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। এছাড়াও যে জায়গায় ট্রমা কেয়ারের যে বিল্ডিং, সেই বিল্ডিং এ যে জায়গায় এই গোটা ঘটনা ঘটেছিল বলে জানা যাচ্ছে, সেই ঘটনাস্থল তারা পরিদর্শন করেন, পেশাব অকারেন্সে পরিদর্শন করেন এবং তুলিকা দাস তিনি স্পষ্ট করে জানান যে রাজ্যে এই ধরনের ঘটনা শুধুমাত্র নাবালিকা নয়, রাজ্যের মেয়েদের উপর কিংবা শিশুদের উপর এই ধরনের নিকৃষ্টতম ঘটনা অত্যন্ত লজ্জার, অত্যন্ত বিজ্ঞানজনক ঘটনা। তবে গোটা বিষয়টি তিনি খতিয়ে দেখছেন এবং এই নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য, আরো দৃঢ় করার জন্য কি কি পদক্ষেপ আরো বেশি করে নেওয়া উচিত হাসপাতাল কর্তৃপক্ষ তিনি অবশ্যই সাজেশন দেবেন। ভবানীপুর থানার আধিকারিকও তার সঙ্গে রয়েছেন। গোটা বিষয়টি তিনি এই মুহূর্তে খতিয়ে দেখছেন। আবার সুপারের সঙ্গে কথা বলছেন এই মুহূর্তে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান তুলিকা দাস সহ দুজনের প্রতিনিধি দল, যারা ইতিমধ্যে এসএসকেএম হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন। বেশ, হাসপাতালের নিরাপত্তা নিয়ে পর্যালোচনা বৈঠক, সেই বৈঠকে একাধিক নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কি উঠে এলো এই বৈঠক থেকে আরো ডিটেল আপডেট দেবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, প্রায় 1.5 ঘন্টা ধরে নবান্নে আজ বৈঠক হয় রাজ্যের সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলির নিরাপত্তা নিয়ে। সেখানে সরকারি হাসপাতালগুলির পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করা হয়েছে। যেটা নবান্ন সূত্রে খবর, বৈঠকের মাঝপথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিবের ফোন মারফত বৈঠকে যোগ দেন এবং বৈঠকে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক নির্দেশ দিয়েছেন। প্রথমত তিনি জানিয়েছেন যে নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে হাসপাতালগুলিতে কোনো রকম খামতি রাখা যাবে না। পাশাপাশি তিনি এটাও নির্দেশ দিয়েছেন প্রাইভেট এজেন্সিগুলি যারা হাসপাতালগুলিতে কাজ করেন তাদের পুলিশের ক্লিয়ারেন্স অবশ্যই নিতে হবে এবং সব জায়গায় হাসপাতালে প্রত্যেকটি জায়গায় প্রাইভেট এজেন্সি কর্মীদের অনুমতি দেওয়া যাবে না যাওয়ার। মুখ্যমন্ত্রী এটাও বলছেন যে প্রত্যেকটি সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলি ফায়ার অডিট করতে হবে। হাসপাতালগুলিতে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের ভুল কেন দেখবে না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নও তোলেন বৈঠকে যে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের ভুল কেন হাসপাতাল দেখবে না, হাসপাতালগুলোকে এগুলো দেখার প্রয়োজন। এছাড়াও যে সিসিটিভিগুলি খারাপ হয়েছে সেইগুলি দ্রুত চিহ্নিত করে রিপ্লেস করতে হবে এবং নজরদারি বাড়াতে হবে হাসপাতালগুলিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দেন। সিভিক ভলেন্টিয়ার বা নিচু স্তরের যারা কর্মীরা রয়েছেন হাসপাতালের নিরাপত্তা রক্ষী, তাদের প্রশিক্ষণও দেওয়ার কথা এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। প্রায় বেশ কিছুক্ষণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিবের ফোন মারফত বৈঠকে যোগ দেন এবং যোগ দিয়েই এই নির্দেশগুলি দেন। এরপর রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত বৈঠকে একাধিক নির্দেশ দিয়েছেন, যেখানে তিনি স্পষ্ট বলছেন যে হাসপাতালে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী রয়েছে নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে সব কর্মীদের পুলিশ ভেরিফিকেশন করতেই হবে এবং এটা বাধ্যতামূলক করতে হবে। পুলিশ ভেরিফিকেশনের পাশাপাশি প্রত্যেক দিনের ডিউটি রোস্টার যাচাই করতে হবে, অর্থাৎ ডিউটি রোস্টার যাচাই করে দেখতে হবে যে তারা তাদের কাজ করছেন নাকি। প্রত্যেক দিনে যাদের ডিউটি থাকবে হসপিটালগুলিতে নির্দিষ্ট সময়, সেই সময় তারা কাজ করছেন নাকি। এছাড়াও বলা হয়েছে যে নিরাপত্তা রক্ষীরা যখন কাজে যোগ দেবেন তার আগে প্রতিদিন রোল কল করতে হবে এবং প্রতিদিনের নিয়মিত ব্রিফিং করতে হবে। অর্থাৎ আমরা দেখি যখন পুলিশ কর্মীরা তারা নির্দিষ্ট কোনো কাজে যোগ দেন তখন তার আগে তাদের রোল কল এবং ব্রিফিং করা হয়। সেইভাবেই হাসপাতালের নিরাপত্তা রক্ষীদেরও
প্রত্যেক দিন ব্রিফিং করতে হবে এবং রোল কল করতে হবে। বিশেষভাবে যাওয়ার সময় অর্থাৎ কাজে যোগ দেওয়ার সময় এবং কাজে যোগ দেওয়ার পর, অর্থাৎ তারা তাদের কাজ করছেন নাকি, তারা হাসপাতালে আছেন নাকি সেটা নিশ্চিত করতে হবে। এছাড়াও বলা হয়েছে হাসপাতালে যারা কর্মীরা থাকছেন তাদের ব্যবহার এবং আচরণও বিশেষভাবে নজর দিতে হবে। অর্থাৎ নিচু স্তর অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মী থেকে শুরু করে বিভিন্ন কর্মী যারা হাসপাতালে কাজ করেন তাদের ব্যবহার এবং আচরণগত ঠিকঠাক রয়েছে নাকি সেই দিকে হাসপাতালের সুপার, মেডিকেল কলেজের প্রিন্সিপালদের বিশেষভাবে নজর দেওয়ার কথা বলা হয়েছে। একেবারে সোমরাজ। আর এবার বেদিয়াপাড়ার ঘটনার দিকে নজর রাখবো। পুড়িয়ে মারার চেষ্টা, কিন্তু 3 দিন পেরিয়ে গিয়েছে, অভিযুক্ত এখনো পর্যন্ত অধরা। যারা অভিযুক্ত তাদেরকে এখনো কেন ধরা গেল না, এই প্রশ্ন বারবার করে উঠছে। কাউন্সিলরের দলবলের বিরুদ্ধেই তো হামলার অভিযোগ, আর ধামা চাপা দিতে টাকা দেওয়ার অভিযোগ পর্যন্ত রয়েছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অনুপ, রয়েছে আমার সঙ্গে। অনুপ, যে প্রশ্ন বারবার করে উঠছে, 3 দিন পেরিয়ে গেল কিন্তু অভিযুক্তরা এখনো কেন অধরা? তবে বেদিয়াপাড়া যে ঘটনা, সেই ঘটনা 3 দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত যে অভিযুক্ত তারা কিন্তু অধরা। যেহেতু কাউন্সিলর হাত একেবারে তাদের মাথায় রয়েছে, মনে করা হচ্ছে সেই কারণেই এই অভিযুক্তদেরকে পুলিশের পক্ষে গ্রেপ্তার করা হচ্ছে না। এলাকার বহু মানুষ বা এলাকার যারা এখানকার বসবাসকারী তারা জানাচ্ছে, এলাকার যারা এই দুষ্কৃতী, যারা এই 3 জনের বিরুদ্ধে অভিযোগ উঠছে কাউন্সিলর, তারা এলাকার মধ্যেই আছে, তাও পুলিশ তাদের গ্রেপ্তার করতে হবে। কারণ কাউন্সিলরের ছত্র ছায়া তারা রয়েছে এবং কাউন্সিলরের যে হাত, এই হাত চাকরিদের মাথায় রয়েছে, সেই কারণে মূলত তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না বলে এই প্রশ্ন তুলছে। এবং শুধু এলাকার মানুষ নয়, বহু মানুষ তারা কিন্তু এখন এই প্রশ্ন শুনতে শুরু করেছে। বারবার যখন এরকম ঘটনা সামনে আসছে, তারপরেও কোন স্বার্থে কাউন্সিলরের হাত তাদের মাথায় রয়েছে এবং কাউন্সিলর তাদের বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা করছে। কখনো টাকার প্রলোভন দেখানো হচ্ছে পরিবারকে, কখনো বা বলা হচ্ছে টাকা দিয়ে মুখ বন্ধ করতে হবে, কখনো বা বিভিন্ন ভাবে কিন্তু প্রেসার গাইড করা হচ্ছে। এবং সব মিলিয়ে বলা যায় অভিযুক্ত ধামাচাপা করার, আড়াল করার চেষ্টা করছে কাউন্সিলর। এই কারণে পুলিশের পক্ষ থেকে 3 দিন পরেও অধরা অভিযুক্তরা। এবং যে ছবি গতকালও দেখা গিয়েছিল, টাকা ফেরত দেওয়া, ধামাচাপা দিতে টাকা দেওয়ার অভিযোগ ছিল কাউন্সিলর মৃন্ময় দাসের বিরুদ্ধে অভিযোগ পরিবারের। সন্ধ্যে টাকা ফেরাতে কাউন্সিলরের অফিসে যায় পরিবার, আর অফিসে ঢুকতে বাধা হেনস্থার অভিযোগ পরিবারের। কাউন্সিলরের দেওয়া 5,000 টাকা ফেরত দিয়ে দেন তারা। বিশ্বকাপে খেলতে এসে শ্লীলতাহানি, মধ্যপ্রদেশের ইন্দোর শহরে শ্লীলতাহানি। বিশ্বকাপ খেলতে ইন্দোরে অস্ট্রেলিয়ার টিম, এক অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি। আরো ডিটেল আপডেট জানাতে পারবে মৈত্রী, রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, বিশ্বকাপে খেলতে এসে শ্লীলতাহানি? একেবারে দেখো, আইসিসি ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছিলেন এই অস্ট্রেলিয়া টিমের 2 ক্রিকেটার, তাদেরকে শ্লীলতাহানির শিকার হতে হয়। গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার যখন তারা বাইরে ছিলেন, সেই সময় তাদেরকে এক বাইক রাইডার, যার নাম এখনো পর্যন্ত জানা গিয়েছে আকিল খান, সেই বাইক রাইডার তাদের মধ্যে এক ক্রিকেটারকে স্টক করে এবং তারপর তাদেরকে একজনকে মলস করে বলে অভিযোগ। এবং এই গোটা ঘটনাটাই ঘটে ঠিক 2 দিন আগে, যেদিন সাউথ আফ্রিকার সাথে অস্ট্রেলিয়া টুর্নামেন্ট ছিল। যেটা জানা যাচ্ছে যে বৃহস্পতিবার সকালে যখন টিমের এই 2 সদস্য তারা রেডিসন ব্লু হোটেলের হোটেল থেকে একটি ক্যাফেতে যাচ্ছিল, সেই ঘটে। ইতিমধ্যে ইন্দোর পুলিশ এই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, কিন্তু এই গোটা ঘটনায় আন্তর্জাতিক মহলে ভারতের যে ফেস লস বড় রকমের হয়েছে সেটা কিন্তু অনস্বীকার্য। একেবারেই মৈত্রী, বেশ।